নমস্কার, আমি প্রিয়ব্রত আর আমার ইউটিউব চ্যানেল গল্পপ্রিয়তে সকলকে স্বাগত। আজ সূর্য পাবলিকেশন থেকে প্রকাশিত রহস্যময় ভূতের গল্প এই বইটি থেকে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা 7 জনের 3 জন। গল্প ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং জানাবেন গল্প কেমন লাগে। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেরি না করে আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা 7 জনের 3 জন শুরু করছি। হিমালয়ের খুব গহন অঞ্চলে 2 জন লোক ঘুরে বেড়াচ্ছিল। একজন খুব রোগা, লম্বা আর শুকনো চেহারার বুড়ো, আর একজন বেশ শক্ত সমর্থ জোয়ান, কিন্তু তার মাথার চুলের মাঝখানে একটা গোল গর্ত। কেউ একসময় তার মাথায় ওই জায়গার চুল কেটে নিয়েছিল, সেখানে আর চুল গজায়নি। হিমালয়ের এরকম জায়গায় কোনো মানুষজন দেখা যায় না। পরপর বিরাট বিরাট পাহাড়, যেন একেবারে আকাশচুম্বী, আর মাঝে মাঝে উপত্যকা। এছাড়া দারুণ গভীর সব খাদও আছে। পাহাড়ের চূড়াগুলোই বরফ, কিন্তু মাঝামাঝি জায়গায় বেশ ঘন জঙ্গল। সেই জঙ্গলের মধ্যেই থাকে ওই লোক 2 জন। ওদের বাড়ি ঘর কিছু নেই। রাত্রিবেলা গাছতলায় ঘুমায় আর সারাদিন টোটো করে ঘোরে। এখানকার জঙ্গলে ফলমূল বিশেষ পাওয়া যায় না, যা পাওয়া যায় তাও খাওয়া যায় না, এমন বিস্বাদ। তবে কিছু খরগোশ আর হরিণ আছে, ওরা তাই মেরে খায়। বুড়ো লোকটির আর শিকার করার ক্ষমতা নেই। জোয়ানটির কাঁধে ঝোলে ধনুক আর কয়েকটা তীর ভর্তি তুনির। এমনি জামা কাপড়ও নেই ওদের, গাছের বাকল দিয়ে কোনো রকমের পোশাক বানিয়েছে। পরপর 2 দিন ওরা কোনো শিকার খুঁজে পায়নি। পেট জ্বলছে খিদে। এক জঙ্গল থেকে আর এক জঙ্গলে এসে ওদের মনে হচ্ছে সব জন্তু জানোয়ার বুঝি ওদের ভয়ে নিরুদ্দেশ হয়ে চলে গেছে। জোয়ানটি বলল, মামা, আর যে পারি না। বুড়ো লোকটি বলল, ওরে আসু, আমি কি আর পারছি, কিন্তু উপায় তো নেই, বেঁচে থাকতে হবে, আর বাঁচতে হলে খাদ্য খুঁজতেও হবে। আশু বলল, এই বন জঙ্গল আর ভালো লাগে না, চলো যেখানে মানুষজন আছে সেখানে যাই। মামা বলল, খবরদার না, ও ও কথা বলিস না, লোকজনরা যদি আমাদের চিনে ফেলে তবে সর্বনাশ, সর্বনাশ হবে কিন্তু। আশু বলল, এতকাল পরেও আমাদের কে চিনবে? ওহ, খিদেই আমার পেট একেবারে পুড়ে যাচ্ছে, চি। মামা চমকে উঠে বললেন, ও কি, এমন শব্দ করছিস কেন? খিদে পেলে আমার অমন হয়। না না, ছি, অমন করতে নেই, ছোটবেলায় তোর ওই দোষ ছিল, অনেক কষ্টে সারিয়েছি। চি মামা, আমি আর পাচ্ছি না, চি। আরে ছি ছি ছি, অমন করে না, চল চল খাদ্য খুঁজে দেখি। আরো কিছুক্ষণ বনে বনে ঘুরল ওরা। তারপর মামাই বেশি ক্লান্ত হয়ে বসে পড়ল মাটিতে পড়ে থাকা একটা গাছের গুঁড়ির উপর। সঙ্গে সঙ্গে গাছের গুঁড়িটা নড়ে উঠল। মামা উল্টে চিৎপাত হয়ে পড়ে যাচ্ছিল। ভাগ্নে আশু তার হাত ধরে এক হাঁচকা টান দিয়ে তুলে ফেলল। মামা বলে উঠল, ওরে বাপরে, এটা কি রে? সেটা আসলে একটা ময়াল সাপ।
বনের শুকনো পাতায় তার মুখটা ঢাকা পড়ে আছে। এবার সে সরাত করে মাথাটা ঘুরিয়ে আনলো এদিকে। ভাগ্নে আর মামা দুজনেই কিছুটা সরে দাঁড়িয়েছে। মামা প্রথমে চমকে উঠেছিল, কিন্তু এখন আর মুখে বেশি ভয়ের চিহ্ন নেই। ভাগ্নে ধনুকে তীর জুড়ে বলল, মামা, আজ এই সাপটাকেই মেরে তাহলে তারপর পুড়িয়ে এটাকে খাবে। মামা বলল, আরে ছিচি, রাম রাম, আমরা উচ্চ বংশের লোক, ব্রাহ্মণ, আমরা কখনো অসভ্য বুনো লোকদের মতন সাপ খেতে পারি? ভাগ্নে বলল, এখানে কে আমাদের দেখতে যাচ্ছে? মামা বলল, তাছাড়া ওই সাপটা কোনো সাপগ্রস্ত মুনি ঋষি কিংবা বিশিষ্ট লোক কিনা তাই বা কে জানে, ওকে মেরে কাজ নেই। এমন সময় সাপটা মুখ ঘুরিয়ে এনে মামার একখানা পায়ে কামড় পাঠালো। মামা তাতে একটুও ভয় না পেয়ে হাসতে হাসতে বলল, ওরে, তাহলে এটা মুনি ঋষি নয়, আসল সাপ। ভাগ্নে তখন সাপটার মাথায় একটা ধারালো তীর ছুড়ল। সাপটা অমনি মামার পা ছেড়ে দিয়ে ছটফট করতে লাগলো যন্ত্রণায়। ভাগ্নে সাপটাকে একেবারে মেরে ফেলবার জন্য আর একটা তীর ছুটতে যাচ্ছিল। মামা তাকে বাধা দিয়ে বললে, ওরে আসু, থাক থাক, আর মারবার দরকার নেই, আমরা সত্যিই তো আর সাপ খাবো না, চল। সাপটা যে মামার পায়ে কামড়ে দিয়েছে তাতেও মামার পায়ে একটু দাঁতও বসেনি, রক্তও বেরোয়নি। অনিচ্ছা সত্ত্বেও মামাকে ভাগ্নেকে টানতে টানতে নিয়ে গেল সেখান থেকে। আরো প্রায় 2 ঘন্টা ঘুরে কিছুই না পেয়ে বিরক্ত আর ক্লান্ত হয়ে ওরা একটা খাদের ধারে বসলো। তারপরেই চমকে উঠল একটা গাছের গুড়ির দিকে তাকিয়ে। গাছটা উঠেছে খাদের ধার ঘেঁষে। গাছটা বেশ লম্বা, বেশ বড় ধরনের, সোজা উঠে গেছে। নিচে কোনো ডালপালা নেই, একেবারে ডগার কাছে 2টি মাত্র ডাল, তাতে কয়েকটি ফল ফুলে আছে। গাছটাকে দেখতে অনেকটা ইউক্যালিপটাস গাছের মতো, আর ফলগুলো আমের মতন। এমন আশ্চর্য গাছ এই জঙ্গলে আর একটাও নেই। মামা বলে উঠল, আরে? ভাগ্নে বলল, এতক্ষণে বাঁচলুম, এবার খিদে মেটাবো, চি। মামা বলল, চুপ কর, এটা কি গাছ জানিস? বহু ভাগ্য এই গাছ দেখতে পাওয়া যায়, এর নাম মৃত সঞ্জীবনী। এ গাছের ফল মানুষ খেলে মরা মানুষও বেঁচে ওঠে। ভাগ্নে বলল, মরা মানুষের কথা আমরা জানি না, এই ফল খেলে পেট তো ভরবে, ছি। মা বলল, ছি আসু, এমন আওয়াজ করে না, ফলগুলো কি করে পাড়া হবে সেই কথা ভাব। ওই একটা ফল খেলেই আমাদের পেট ভরে যাবে। গাছটায় ওঠা অসম্ভব, নিচে কোনো ডালপালা নেই, গাটা মসৃণ, ফলগুলো এমন পাকা যে দেখলেই লোভ হয়। ভাগ্নে বলল, সে আমি ব্যবস্থা করছি। সে অমনি ধনুকে তার তীর জুড়ল, তারপর এক চোখ বন্ধ করে ছুড়ল তীর। ভাগ্নের হাতের তীর বেশ ভালোই, তীরটা গিয়ে বিঁধল একটা ফলে, কিন্তু ফল সমেত তীর মাটিতে না পড়ে গিয়ে পড়ল খাদে। ভাগ্নে বলল, এই রে। মামা বলল, ইস, অমন দামি ফল তুই নষ্ট করলি। তীর দিয়ে ফল পাড়ার সুবিধা হবে না, তাহলে কি করা যায়? গাছটার কাছে দাঁড়িয়ে দুজন ওপরের দিকে তাকিয়ে ভাবতে লাগলো। ভাগ্নে বলল, মামা, এক কাজ করা যাক, তুমি আমার কাঁধের ওপর দাঁড়াও, তাহলে তুমি হাত পেয়ে যাবে। মামা বলল,
ওরে ভাগ্নে, এই বুড়ো শরীর নিয়ে আমি কত তা কি আমি পারবো? ভাগ্নে বলল, তাহলে তোমার কাঁধে আমি উঠি। মামা বলল, ওরে ওরে না না, তোর ভার আমি সইতে পারবো না, তার চেয়ে আমি উঠছি বরং। ভাগ্নে তখন হাঁটু গেড়ে বসলো। মামা তার দু কাঁধে পা দিয়ে উঠে দাঁড়ালো। ব্যালেন্স রাখবার জন্য মামা এক হাতে খামচে ধরলো ভাগ্নের মাথার চুল। তাতে চুলের মাঝখানের গর্তটাতে হাত লেগে গেল। ভাগ্নে বলল, ও ওখানে হাত দিও না, ওখানে হাত দিলে এখনো ব্যথা লাগে। তারপর ভাগ্নে আস্তে আস্তে উঠে দাঁড়ালো। মামা এক হাতে গাছটা ধরে অন্য হাত বাড়িয়ে দিল ওপরের দিকে। তাতেও ঠিক হাত পাওয়া যায় না। মামা ডিঙি মেরে আর একটু উঁচু হবার চেষ্টা করতে তার আঙুলের ডগা ছুঁয়ে গেল একটা ফলকে, কিন্তু ধরা যায় না। ভাগ্নে জিজ্ঞাসা করলো, ও হয়েছে? মামা বলল, এই আরেকটু উঁচু কর। ভাগ্নে আঙুলে ভর দিয়ে আর একটু উঁচু হলো। মামা তখন দু হাত তুলে গাছের একটা ডাল ধরবার চেষ্টা করলো কোনো ক্রমে। ফলশুদ্ধ একটা ছোট্ট ডাল ধরা মাত্র সেটা ভেঙে গেল মোটাস করে। তাল সামলাতে না পেরে মামাও পড়ে গেল হুড়মুড়িয়ে। ভাগ্নে চোখ কপালে তুলে দেখলো একটা ফল দু হাতে নিয়ে মামা পড়ে যাচ্ছে খাদের মধ্যে। ভাগ্নে হাত বাড়িয়েও কিছু করতে পারল না। সে খাদ যে কত গভীর তা চোখে দেখে বোঝা যায় না। নিচের দিকটা মিশমিশে অন্ধকার। ভাগ্নে হাই হাই করে উঠল। ফল খাওয়া তো হবেই না, সে তার মামাকেও হারালো। মামা যতই বুড়ো হোক, তবু তো একজন কথা বলার সঙ্গী ছিল। এখন তাকে একা থাকতে হবে। সে কেঁদে চেঁচিয়ে উঠল, মামা! অমনি খাদের বহু নিচ থেকে খুব অস্পষ্ট গলায় উত্তর এলো, আসু! ওরকম খাদে পড়ে গেলে কোনো মানুষ কিছুতেই বাঁচতে পারে না, কিন্তু মামা বেঁচে আছে। ভাগ্নে আবার চেঁচালো, মামা তুমি কোথায়? মামা সেই রকম বহু দূর থেকে উত্তর দিল, আমি এখানে, ওপরে ওঠার উপায় নেই, খাড়া পাহাড়। ভাগ্নে বলল, আমি বা নামবো কি করে? মামা বলল, তুই নামতে পারবি না, বিদায়, আর আমাদের দেখা হবে না। ভাগ্নে বলল, মামা আমি যে কোনো উপায়ে হোক তোমায় উদ্ধার করব, তুমি ছাড়া আমার কেউ নেই। খিদে তেষ্টা ভুলে গিয়ে ভাগ্নে দৌড়তে লাগলো উল্টো দিকে ফিরে। তার একটা কথা মনে পড়ছে, মামাকে উদ্ধার করার সেই একটা মাত্র উপায় আছে। এখান থেকে 3খানা পাহাড় পেরিয়ে যেতে হবে। অত দূরে তারা বহু বছর যায়নি। মামাই বারণ করতো সবসময়। ওখানে বিপক্ষ দলের একজন থাকে। এখন বাধ্য হয়ে তার কাছে সাহায্য চাইতে হবে। এক একটা পাহাড় পেরিয়ে যেতে লাগলো ভাগ্নে। মাঝখানে একটা ঝর্ণার জল খেয়ে পেট ভরিয়ে নিল। একসময় মাথার উপর দিয়ে একটা এরোপ্লেন যেতে দেখে সে লুকিয়ে পড়লো ঝোপের মধ্যে। সে এরোপ্লেনের শব্দে ভয় পায় না বটে, কিন্তু তাকে কেউ দেখে ফেলুক এটা সে চায় না। শেষ পর্যন্ত 3খানা পাহাড় ডিঙিয়ে সে উপস্থিত হলো একটা ছোট্ট উপত্যকায়।
সেখানে একটা ঝর্ণার পাশে গাছের ছায় একটি ছোট্ট বাদর শুয়ে আছে। ভালো করে দেখলে অবশ্য বোঝা যায় সেটি বানর নয়, হনুমান। মুখটা কালো, চার পায়ের হাতের পাঞ্জাও কালো, লেজটি বেশ লম্বা। হনুমানটি ঘুমিয়েছিল। ভাগ্নে তার পাশে হাঁটু গেড়ে হাত জোর করে কাতর গলায় ডাকলো, প্রভু প্রভু। 2-3 বার ডাকার পর হনুমানটি চোখ মেলে বললেন, কে রে বিরক্ত করে? হনুমানটি সত্যিই মানুষের মতন কথা বলতে পারেন, কারণ ইনি যে সে হনুমান নন, ইনি রামায়ণের সেই হনুমান, রামচন্দ্রের সেবক। এর তো মৃত্যু নেই, ইনি অমর। যতকাল পৃথিবী থাকবে ততকাল ইনিও বেঁচে থাকবেন। আগে এর শরীরটা ছিল ইলাস্টিক, ইচ্ছে মতো বড় কিংবা ছোট করা যেত। বহুকাল কেটে গেছে বলে এর শরীরের কলকবজায় মরচে পড়েছে। এখন আর শরীরটা বড় হয় না। হনুমানের প্রশ্ন শুনে ভাগ্নে বলল, আগে আমি দ্রোণের পুত্র অশ্বত্থামা। হনুমান বললেন, আমায় এখানে জ্বালাতে এসেছো কেন? আগে আমার বড় বিপদ। তোমার বিপদ, তাতে আমি কি করব? যাও যাও। প্রভু, আমি বহু দূর থেকে এসেছি, ক্ষুধা তৃষ্ণায় কাতর। কি আপদ! এটা এখানে এত উৎকট শব্দ করে কেন রে? যা যা। প্রভু, আমার মামা খাদে পড়ে গেছেন, তাকে আপনি বাঁচান। মানে বাঁচাতে হবে না, উদ্ধার করেন। তোমার মামা খাদে পড়েছেন, বেশ করেছেন। আমি তাকে উদ্ধার করতে যাব কেন? তোমার মামাটা কে? আমার মামার নাম কৃপ। একসময় মহাবীর ছিলেন। কৌরব পাণ্ডবদের পাঠশালায় অস্ত্র শিখিয়েছিলেন। ভারী তো মহাবীর। কোন যুদ্ধটাই তিনি জিতেছেন শুনি? তাকে উদ্ধার করার কি দায় পড়েছে আমার? প্রভু, আমরা তো মোট 7 জন আছি। আমরা যদি পরস্পরকে বিপদের সময় সাহায্য না করি, তাহলে কে করবে বলুন? এতদিন পরেও শত্রুতা মনে রাখতে আছে? তার 7 জন যখন আছে, তখন অন্য কারোর কাছে যাও না। আমাকে বিরক্ত করছো কেন? আর কার কাছে যাব বলুন? আমাদের মধ্যে বলি আছেন পাতালে, আর ব্যাসদেব সকলের ঠাকুরদা, ও অতি বুড়ো হয়েছেন। তাকে কি খাদে নামাতে বলা যায়? তাছাড়া শুনেছি তিনি কাশীতে থাকেন। বিভীষণ আছেন শ্রীলঙ্কায়। পরশুরাম দক্ষিণ সমুদ্র তীরে তপস্যা করতে চলে গেছেন, এদিকে আর আসেন না। রইলাম বাকি আমরা 3 জন। এখন আপনি যদি সাহায্য না করেন। আমি বুড়ো হয়েছি, আমার গায়ে আর শক্তি নেই, নড়তে চড়তেই পারি না। আমি যাব খাদে নামতে? অশ্বত্থামা এবার রেগে গিয়ে ধনুকে বান জুড়ে বলল, তবে রে বেটা হনুমান, এত করে বলছি তুই যাবি না? তাহলে তোকে মেরেই শেষ করব। হনুমান চোখ পিটপিট করে একটু দেখলেন অশ্বত্থামাকে। তারপর হঠাৎ তার লেজটা দিয়ে অশ্বত্থামার গলায় 3 পাক জড়িয়ে তাকে হ্যাচকা টানে মাটিতে ফেলে দিলেন। আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে হনুমান বললেন, বুড়ো হয়েছি বলে কি একটুও গায়ের শক্তি নেই যে তোর মতন একটা চুনোপুটিকেও টিট করতে পারবো না? লেজের পাকে বন্দি অবস্থায় অসহায়ভাবে অশ্বত্থামা হনুমানের স্তব করতে লাগলো।
সে বলল, হে প্রভু, আপনাকে একটু উত্তেজিত করার জন্যই আমি মিছিমিছি ভয় দেখাচ্ছিলাম, নইলে আপনাকে ভয় দেখাবো এমন সাধ্য কি আমার? আপনি মহাশক্তিমান। আপনি জন্মাবার পরপরই আকাশে সূর্যকে একটা ফল ভেবে এক লাফে ধরেছিলেন। আপনি এক লাফে সমুদ্র লঙ্ঘন করেছিলেন। আপনার মতো মহাবীর আর কেউ নেই, কেউ নেই, কেউ নেই। প্রশংসা শুনে একটু খুশি হলেন হনুমান। তারপর অশ্বত্থামার গলায় তার লেজের পাক একটু আলগা করতে লাগলেন এবং বললেন, হ্যাঁ, এক সময় ওসব করেছি বটে, কিন্তু এখন আর লাভ ঝাপ দিতে ভালো লাগে না। মরণ নেই, তাই কোন রকমে বেঁচে আছি। অশ্বত্থামা বলল, কিন্তু আপনি ছাড়া কেউ পারবে না আমার মামাকে বাঁচাতে। আপনি লঙ্কা থেকে লাফিয়ে মন্দার পাহাড়ে গিয়েছিলেন, আর হিমালয়ের একটা ছোট্ট খাদে লাফানো তো আপনার কাছে নস্যি। ছোট্ট একটা লাফ দিলেই হবে। হনুমান জিজ্ঞাসা করলেন, কোথায় সে পড়েছে? অশ্বত্থামা হাত তুলে 3টে পাহাড় দূরে জায়গাটা দেখালো। হনুমান বললেন, ওরে বাবা, অত দূর আমি হাঁটতেই পারবো না, হাঁটুতে দারুণ ব্যথা। আগে হাঁটতে হবে না কেন? হাঁটতে হবে কেন? আপনি এক লাফেই তো পৌঁছে যেতে পারেন। বুড়ো বয়সে যখন তখন কেউ তিরিং বিরিং করে লাফায়, একবার লাফালে সেই ঢের। আমি যদি বা লাফিয়ে যাই, তুই যাবি কি করে? আপনি যদি আমায় একটু পিঠে করে নিয়ে যান। লজ্জা করলো না এই কথাটা বলতে? আমি বুড়ো মানুষ, তোর মতন একটা জোয়ানকে ঘাড়ে করে নিয়ে যাব? তুই যদি আমায় ঘাড়ে করে নিয়ে যাস তাহলে যেতে পারি। শেষ পর্যন্ত তাই করতে হলো। হনুমান কিছুতেই হেঁটে বা লাফিয়ে যেতে রাজি নয়। অশ্বত্থামা তাকে কাঁধে করে সেই 3খানা পাহাড় ডিঙিয়ে হাঁপাতে হাঁপাতে পরদিন সকালে পৌঁছানে খাতটার কাছে। অমররা কিছুতেই মরবে না, বেঁচে আছে ঠিকই, তবু জ্ঞান আছে কিনা জানবার জন্য অশ্বত্থামা ডাকলো, মামা। খাদের তলা থেকে উত্তর এলো, আসু, আমায় এখান থেকে তোল, এখানে বড্ড পিঁপড়ে। অশ্বত্থামা বলল, মামা ভয় নেই, ব্যবস্থা হয়ে গেছে, হনুমানজি এসেছেন। হনুমান ততক্ষণ দেখলেন গাছটাকে। বয়সের জন্য চোখ ঘোলাটে হয়ে গেছে, সব জিনিস ভালো দেখতে পান না। তিনি জিজ্ঞেস করলেন, এটা মৃত সঞ্জীবনী গাছ না? অশ্বত্থামা বলল, আগে হ্যাঁ, এই গাছটার ফল পাকতে গিয়েই তো। হনুমান অমনি এক লাফে গাছটায় গেলেন, কিন্তু কি কাণ্ড! হনুমান মোটে গাছটার আধখানা উঁচু পর্যন্ত উঠতে পারলেন, তারপরে পড়েই যাচ্ছিলেন। হনুমান বললেন, ইস, দেখলি তো কি অবস্থা হয়েছে আমার, এইটুকু লাফাতে পারি না, খাত থেকে তোর মামাকে তুলবো কি করে? অশ্বত্থামা নিরাশ হয়ে বলল, তাহলে কি কি হবে? দেখছি কি ব্যবস্থা করা যায়। হনুমান গাছটা দুহাতে জড়িয়ে ধরলেন আর আস্তে আস্তে উঠতে লাগলেন গাছটা বেয়ে। নিজের জাতের সেই পুরনো অভ্যাসটা তিনি এখনো ভোলেননি। ক্রমে একেবারে উঠে গেলেন গাছের ডগায়। একটা ফল ছিঁড়ে কামড়েই তিনি বললেন, কি অপূর্ব স্বাদ। অশ্বত্থামা লোভীর মতন বলল,
প্রভু, আমায় একটা দিন, আপনি ছুঁড়ে দিন, আমি লুকিয়ে নেব। হনুমান এক ধমক দিয়ে বললেন, দাঁড়া বাবু, আমি আগে পেট ভরে খেয়ে নি। 1000 বছর কিছু খাইনি, শুধু রাম নাম জপ করে খিদে মিটিয়েছি। এক এক করে সে গাছের সব কটা ফল খেয়ে ফেললেন তিনি। অমনি তার শরীরটাও বড় হতে লাগলো মৃত সঞ্জীবনী ফলের গুণে। তিনি বিশাল হয়ে গেলেন এবং এমন গর্জন করে উঠলেন যে সমস্ত বন কেঁপে উঠল। তারপর লাফিয়ে নিচে নেমে অশ্বত্থামাকে নিজের বগলের মধ্যে চেপে ধরলেন। অশ্বত্থামা বলল, কি আপনি আমায় একটাও ফল দিলেন না? হনুমান বললেন, চল। তারপর অশ্বত্থামাকে বগলে চেপে রেখেই তিনি এক লাফে চলে এলেন খাদের তলায়। সেখানটায় একেবারে মিশমিশে অন্ধকার, কেউ কারুকে দেখতে পাচ্ছে না। শব্দ শুনে কৃপ বললে, ওরে আসু, এসেছিস? ও হনুমানকে পাওয়া গেছে, আর চিন্তা নেই। ওই গাছের ফলগুলো যে কি সুন্দর, কি মিষ্টি, তোকে কি বলবো। একটা ফল খেয়ে আমার গায়ে যেন অনেক জোর বেড়ে গেছে। হনুমান আমাদের ফলগুলো পেরে দেবে, নিশ্চয়ই দেবে, নিশ্চয়ই দেবে, তাই না হনুমান? হনুমান বগলের চাপে অশ্বত্থামার প্রায় দম আটকে আসার মতন অবস্থা। সে চি করে বলল, মামা, উনি সব ফলগুলো খেয়ে ফেলেছেন। হনুমান বললেন, কি আপদ, এটা ঘোড়ার মতন ডাকে কেন? এটা মানুষ না ঘোড়া। গ্রীব বলল, আপনি জানেন না, জন্মাবার সময় ও ঘোড়ার মতন ডেকে উঠেছিল বলেই তো ওর নাম অশ্বত্থামা রাখা হয়েছিল। অনেকদিন এরকম ডাকেনি, আবার শুরু করেছে। ও হনুমান, তুমি ফলগুলো সব খেয়ে ফেলেছ? হ্যাঁ। হনুমান বললেন, বেশ করেছি। অশ্বত্থামা বলল, ও হনুমানজি, প্রভু ছেড়ে দিন, আমার লাগছে। হনুমান প্রচন্ড হুঙ্কার দিয়ে বললেন, চুপ। তারপরেই তিনি কৃপকে উদ্দেশ্য করে পেল্লায় এক চড় কষালেন। কৃপ বলল, এ কি? হনুমান বললেন, এখন আমার সব মনে পড়ে গেছে। ভীম আমার সম্পর্কে ভাই হয়, সেই হিসেবে সব পাণ্ডবরাই আমার ভাই। তোমরা পাণ্ডবদের সঙ্গে শত্রুতা করেছিলে, শুধু তাই নয়, 5টা কচি কচি ছেলে তারা যখন ঘুমিয়েছিল তখন তাদের গলা টিপে মেরে ফেলেছিল এই পাষণ্ড অশ্বত্থামা। আর তুমি কৃপ তাঁবুর বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলে। আমার ভাইপোদের তোমরা মেরেছিলে, আজ আমিও তোমাদের গলা টিপে মেরে ফেলবো। কৃপ বলল, ওসব পুরনো কথা আর এখন কেন মনে করছো ভাই? যা হবার তা তো হয়ে গেছে অনেক কাল আগে। তাছাড়া আমাদের কি মরণ আছে তুমি যে মারবে? হনুমান বললেন, তাহলে তুমি এই খাদের মধ্যে অন্ধকার নরকে থাকো, আমি এর অন্য ব্যবস্থা করছি। কৃপ কাঁদো কাঁদো হয়ে বলল, ও হনুমান ভাই, আমাকে এখানে ফেলে যেও না, এখানে ভীষণ পিঁপড়ে আমার সর্বক্ষণ কামড়াচ্ছে। নরকে এরকম পিঁপড়ে থাকে। এই বলেই হনুমান খুব শব্দ করে এক লাফে উঠে এলেন খাদের ওপরে। তারপর সেখান থেকে আর এক লাফে চলে এলেন কাশ্মীরে। সেখানে পীর পাঞ্জাল পর্বতমালার এক চূড়োয় এসে নেমে হনুমান অশ্বত্থামাকে বগল থেকে মুক্ত করলেন। অশ্বত্থামা বলল, কোথায় এলাম? হনুমান বলল, তোকে খুব ভালো জায়গায় এনেছি। আঙুল দিয়ে অনেক নিচের একটা উপত্যকা দেখিয়ে বলল, ওখানে কি ঘুরে বেড়াচ্ছ দেখেছিস? অশ্বত্থামা বলল, ঘোড়া মনে হচ্ছে,
হনুমান বললেন, হ্যাঁ, ওখানে এক জাতের খুব ভালো ঘোড়া থাকে। কোনো মানুষ আজ পর্যন্ত ওদের ধরতে পারেনি, কারণ ওখানে কেউ নামতে পারে না, আর যদি নামে উঠতে পারে না। শিশু হত্যাকারী পশু, তুই চিরকাল ওই ঘোড়াদের সঙ্গে থাকবি। ভীম তোর মাথার চুল কেটে মণি কেড়ে নিয়েছিল, তাতেও তোর শাস্তি হয়নি। আমি তোকে এই শাস্তি দিলাম। অশ্বত্থামা বাধা দেবার আগেই হনুমান তার ঘাড় ধরে প্রচণ্ড এক ধাক্কা দিলেন যে সে ছিটকে পড়ে গড়াতে লাগলো। গড়াতে গড়াতে একেবারে সেই অনেক নিচের উপত্যকায় গিয়ে পড়ল। ওখান থেকে আর উঠতে পারবে না কোনোদিন। সন্তুষ্ট মনে হনুমান জয় রাম বলে এক লাফ দিয়ে আবার ফিরে এলেন হিমালয়ে, সেই ঝর্ণাটার ধারে, তার জায়গায়। ধন্যবাদ। তো এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগবে বা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা 7 জনের 3 জন গল্পটি শেষ হল। ধন্যবাদ।